জুলাই অভ্যুত্থানে সামনের সারিতেই ছিলেন নারীরা। রাজপথ কাঁপানো ছাত্রীদের একজন শাহজাদি ফান্নান কথা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। অভ্যুত্থানের সময় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তার মতো আরও অনেকেই কথা আর স্লোগানে উত্তাল করে রেখেছিলেন রাজপথ। ৩৬ জুলাইয়ের পর বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতে থাকেন এই তরুণরা। ফলে রাষ্ট্র সংস্কারের জন্য যখন ১১টি কমিশন গঠন করা হলো, সেখানে প্রত্যাশা ছিল এসব কমিশনে থাকবে নারীদের সরব উপস্থিতি, কিন্তু সেই প্রত্যাশাই গুড়ে বালি। নারী সংস্কার কমিশনে তো সবগুলো দাবি দেওয়া ভুল না, সেখানে কিছু দাবি দেওয়ায় প্রশ্নবিদ্ধ করছেন, তো সেই দাবি দেওয়া নিয়ে প্রশ্ন করেন, সেই দাবি দেওয়াটাকে সাইড করেন, বাকিগুলো সামনে আনেন। কই এতজনকে নিয়ে বিতর্ক, উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ফোরামের বিভিন্ন লোকজন নিয়ে তো কম বিতর্ক না, তাদেরকে কাউকে তো আপনি ফেলে দেননি। তাহলে নারী সংস্কার কমিশনকে ফেলে দেওয়ার রিজনটা কি? জাতির অধিকারের কথা আসে তখন নারীদেরকে সামনে ঠেলে দেওয়া হয়, যখন নারীর ব্যক্তিগত অধিকারের কথা আসে, যখন সেটি নিয়ে এসে আওয়াজ তোলা হয়, তখন তাকে পিছনে ফেলে দেওয়া হয়। আন্দোলনের সময় আমরা দেখেছি যে আমরা নারী যোদ্ধাদের স্লোগান দেওয়ার জন্য পুরুষরাই উৎসাহিত করতো। গণঅভ্যুত্থানের পরে আজকে আমি একটা স্লোগান দিয়ে ভিডিও ছাড়ি, পুরুষের স্লোগানে বাজে মন্তব্য হবে না, আমার স্লোগানে আমাকে অ্যাসিনেশন দেওয়া হবে। সেম সার্কেলটা চলছিল দোসরের আমলে, এর আগের আমলে, সেই সেম সার্কেলটা আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন যে নারীরা দামি হিসেবে থাকবে, পুতুল হিসেবে থাকবে। জাতীয় ঐকমত্য কমিশনে প্রায় ৪ মাস ধরে বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার অন্যতম এজেন্ডা ছিল সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি। কিন্তু নারীদের ক্ষমতায়নের এই আলোচনায় নারীরাই অনুপস্থিত। এমনকি ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কোনো নারী প্রতিনিধিকে দেখা যায়নি। পুরুষরাই নারীদের অভিভাবক এবং তারা যেভাবে ঠিক করবে সেভাবে নারীর চলতে হবে। সো নারীর সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটা এখনো খুবই দুর্বল। যারা কথা বলতে এসছে, কোথায় একটা দুটা নারী প্রথমে ছিল, তারপরে দেখিও নাই, হয়তো একটা দুটা মিটিংয়ে এসছে প্রতীক হিসাবে। 400-র উপরে তাদের সুপারিশ দিয়েছেন, কোনো কিছুই আমলে নেওয়া হয়নি। এখন বলা হচ্ছে যে ওনারা তো আসেননি বা বলেননি। আমরা তো নারী সংস্কার কমিশনের মাধ্যমে দিয়েছি। আমরা জনে জনে বিভিন্ন সংগঠন গিয়ে যদি দেখা করি, তাহলে তো ঐকমত্য কমিশন কাজ করাই কঠিন হয়ে উঠবে তাদের জন্য। নাগরিক সমাজের মধ্যে দলীয় রাজনীতিটা থাকে না বলে আমাদের তো দল নেই, সেজন্য কি আমাদের বলার ভাষা থাকবে না? নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক বলছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করে বৈষম্য দূর করা সম্ভব নয়। তিনি মনে করেন, নারীর প্রতিনিধি মানে শুধু নারী মুখ নয়, বরং নারীর ভাবনার বাস্তব রূপ, যা একেবারেই উপেক্ষিত হয়েছে। আমার পরিচিত অনেকে ঠাট্টা করে বলে বা দুঃখ করে বলে তোমাদের কমিশনের প্রতিবেদন তো কবরে পাঠানো হয়েছে। নারী বিষয়টা তো প্রত্যেক জায়গায় প্রযোজ্য, সে স্বাস্থ্য হোক, কি স্থানীয় সরকার হোক, কি মানে প্রত্যেকটা কমিশনের কাছে কিন্তু নারীর ইস্যুটা বিবেচনায় আনা দরকার এবং মূল বিশ্লেষণের মধ্যে থাকা দরকার। সেজন্য আমরা কিন্তু সবার সাথে বসেছি। একমাত্র সময় দেয়নি আমাদেরকে সংবিধান কমিশন, এবং দুঃখজনক হলো সেই কমিশনের যিনি প্রধান, তিনিই আবার ঐকমত্য কমিশনের প্রধান। সুতরাং ওনার মধ্যে কি নারী বিদ্বেষ কাজ করছে না কি আমি ঠিক জানি না। এই কথার সঙ্গে একমত ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বললেন, কমিশনের লক্ষ্য ছিল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে কিছু বিষয়ে যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছানো। আমাদের ম্যান্ডেট ছিল যে 6টা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেগুলো ভিত্তিতে একটা ঐকমত্য সৃষ্টি করা। নারীর এবং আরও অন্য 5টা সংস্কার কমিশনের রিপোর্ট পরে এসছে, এগুলো আমাদের ম্যান্ডেটের মধ্যে ছিল না। এগুলোর ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করতে পারি নাই। নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না, এটা নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি, এটা সত্য। জুলাই অভ্যুত্থানের প্রধান স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ, যার দাবিতে নারী পুরুষ একসাথে হাতে হাত ধরে রাস্তায় নেমেছিলেন। কিন্তু অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা স্থানে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। নারীদের
ফুটবল খেলা বন্ধ করে দেয়া সহ নানা ঘটনায় দেশ জুড়ে সমালোচনাও হয়েছে। ফলে নারীরা বলছেন যে বৈষম্যের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন তা দূর করতে আর কতদিন অপেক্ষা করতে হবে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।